নিকিতা ছোটবেলা থেকেই পাহাড়ে ঘুরতে যেতে পছন্দ করে। যখনই কলেজে ছুটি পড়ে তখনই সে তার বাবা মায়ের সাথে বড় বড় পাহাড়ে ঘুরতে যায়, কারণ বরফে ঢাকা পাহাড়, সেখানকার পরিবেশ, ফুল, পাখি, পাহাড়ি গন্ধ তার খুব পছন্দের বিষয়। এমনকি বিভিন্ন ঋতুতে পাহাড়ের বিভিন্ন সৌন্দর্য নিকিতাকে আরো বেশি করে আকর্ষণ করে। তাই সে মনে মনে ঠিক করে বড় হওয়ার পর সে পাহাড়ি ছেলেকে বিয়ে করবে। এভাবেই দেখতে দেখতে কয়েক বছর পেরিয়ে যায়। বড় হয়ে যাওয়ার পর তখন সে তার বন্ধু বান্ধবীদের সাথে একদিন পাহাড়ে ঘুরতে যায়। সেখানে গিয়ে তারা বানজি জাম্পিং, স্কাই ডাইভিং, হাইকিং, ট্রেকিং, পাহাড়ি চড়া এছাড়াও বিভিন্ন প্রকার আনন্দ উপভোগ করে। একদিন, নিকিতা, তোর ছোটবেলার স্বপ্ন পূরণ হতে চলেছে, কারণ তোর বাবা পাহাড়ে তোর বিয়ে ঠিক করেছে। ও মাই গড, তাই নাকি? তাহলে তো দারুণ ব্যাপার। আমি ভীষণ খুশি। আমি সারা জীবন তাহলে পাহাড়ে সংসার করতে পারবো। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই রাজের সাথে নিকিতার ধুমধাম করে বিয়ে হয়। রাজ এবং তার পরিবার পাহাড়ে বসবাসকারী সব থেকে বড়লোক পরিবার। পাহাড়ে তাদের রাজকীয় প্রাসাদের মতো বাড়ি আছে। বিয়ের পর নিকিতা যখন প্লেনে করে তার পাহাড়ি শ্বশুরবাড়িতে যায়, তখন সে তার রয়্যাল শ্বশুরবাড়ি দেখে একেবারে চমকে ওঠে, কারণ তার শ্বশুরবাড়ির চারিদিকে বরফে ঢাকা বড় বড় পাহাড়, ঝর্ণা, ফুল, পাখি, সুন্দর সুন্দর গাছ ইত্যাদি থাকে। এমনকি পাহাড়ে তাদের 5 তলা সমান বড় বাড়ি হয়। বাড়ির বাইরে দিয়ে হেলিকপ্টার চলাফেরা করে। এমনকি পাহাড়ে তার শ্বশুরবাড়ির লোকেদের বিঘা বিঘা জমি আছে, যেখানে তারা ইচ্ছামতো চাষবাস করে। উফ, পাহাড়টা কি সুন্দর দেখতে লাগছে। পাহাড়ে যে এত বড় রয়্যাল বাড়ি হতে পারে আমি তো ভাবতেই পারিনি। আমি এখন পাহাড়ে চলে এসেছি, তাই আমি প্রত্যেক দিন এবার আনন্দ করব। উফ, প্রচন্ড ঠান্ডা লাগছে। পাহাড়গুলো একেবারে বরফে ঢেকে গেছে। নিকিতার শ্বশুরবাড়ির লোকেরা নতুন বউয়ের গৃহপ্রবেশের অনুষ্ঠান খুব সুন্দর করে পালন করে। সমস্ত অনুষ্ঠান হয়ে যাওয়ার পর নিকিতার শাশুড়ি মা ন্যান্সি দেবী নতুন বৌমাকে ঘর দেখিয়ে দেয়। বৌমা, আজকে থেকে তুমি এই ঘরেই থাকবে। এখানে জানালা খুললেই সামনে বড় পাহাড় দেখা যায়। তুমি যেহেতু পাহাড়ে থাকতে ভালোবাসো, তাই এই ঘরটা তোমাকে দেওয়া হলো, কারণ তুমি সারা দিন পাহাড় দেখতে পারবে। তোমার ঘর যেহেতু 5 তলার উপরে, তাই এখান থেকে ভিউ সব থেকে সুন্দর। নিকিতা তখনই জানালা খুলে পাহাড় দেখতে পায়। ওয়াও, চারিদিকটা কি সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে আমি যেন কোনো 5 স্টার হোটেলে থাকছি। সত্যি মা, আপনাদের বাড়ি খুব সুন্দর। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি কোনোদিনও এত ভালো সম্ভ্রান্ত বড়লোক পরিবারের বউ হতে পারবো। না না, সেরকম কোনো ব্যাপার নয় বৌমা। পাহাড় যেমন সুন্দর, সেরকম পাহাড়ে থাকা অনেক কষ্টও আছে। যারা পাহাড়ে ঘুরতে আসে তারা তো 10-12 দিন পাহাড়ে ঘোরার পর চলে যায়, কিন্তু যারা সারা বছর পাহাড়ে বাস করে তারা স্ট্রাগল ভালো করেই জানে। নিকিতা তার শাশুড়ি মায়ের কথাই খুব একটা পাত্তা দেয় না। দেখতে দেখতে এভাবেই কয়েকটা দিন কেটে যায়। নিকিতা এখন পাহাড়ি শ্বশুরবাড়িতে সারাদিন বারান্দায় বসে কফি খায় আর পাহাড়ের সুন্দর দৃশ্য উপভোগ করে, কারণ তার শ্বশুরবাড়িতে 10টা চাকর আছে আর তারাই সারাদিন কাজকর্ম করে। একদিন নিকিতা বারান্দায় বসে তার ননদের সাথে গল্প করতে শুরু করে। বৌমা, আজকে আমাদের বাড়ির চাকর কেউ আসবে না। আজকে তোমাকে আর আমার মেয়েকে মিলেমিশে রান্না বান্না করতে হবে। সে কি? আমি ঠিক করেছিলাম আজকে প্রিয়াঙ্কার সাথে পাহাড়ে ঘুরতে যাব, তারপর দুজনে মিলে একসাথে স্কাই ডাইভিং করব। এখন আপনি বলছেন রান্না করতে? হ্যাঁ বৌমা, রান্না করতে হবে, কারণ ওদের গ্রামে বন্যা হয়ে গেছে। আর তুমি তো ভালো করেই জানো, পাহাড়ে বন্যা হয়ে গেলে কেউ কোথাও চলাফেরা করতে পারে না, তাই ওরা ছুটি নিয়েছে। এই কথা শুনে নিকিতার কিছু করার থাকে না। সে তখনই তার ননদের সাথে রান্নাঘরে যায়। তারা দুজনে মিলে ঠিক করে আজকে তারা গরম গরম ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং মোমো রান্না করবে। এ কি বৌদি, গ্যাস তো শেষ হয়ে গেছে, এবার কি করব? আমাদের পাহাড়ে একবার গ্যাস শেষ হয়ে গেলে খুব সমস্যা হয়। পাহাড় থেকে নিচে নেমে গ্যাস নিয়ে আসতে হয়, তারপরেই আমরা রান্না করতে পারবো। আরে তুমি চিন্তা করছো কেন? এখন আমি অনলাইনে পিৎজা, পাস্তা, বিরিয়ানি সবই অর্ডার দিয়ে দিচ্ছি। আমাদের রান্না বান্না করতে হবে না, আমরা আজকে বাইরের খাবারই খেয়ে নেব।
বৌদি, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমরা কিন্তু শহরে থাকি না, আমরা পাহাড়ে থাকি। এখানে অনলাইনে খাবার অর্ডার করা সম্ভব নয়, আমাদের নিজে থেকে বাজারে গিয়ে গ্যাস নিয়ে আসতে হবে। চলো আমি আর তুমি তাড়াতাড়ি করে বাজারে যাই, গিয়ে গ্যাস নিয়ে আসি, না হলে সন্ধ্যা হয়ে গেলে আমরা কিন্তু বাড়ি থেকে বেরোতেই পারবো না। তাছাড়া আমরা তো প্রাইভেট হেলিকপ্টারে করে যাব, আমাদের কোনো অসুবিধা হবে না। এই কথা শুনে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়, কারণ সে জীবনে প্রথমবার প্রাইভেট হেলিকপ্টারে চড়ে আকাশে উড়বে। তখনই প্রিয়াঙ্কা এবং নিকিতা দুজনে মিলে হেলিপ্যাডের কাছে যায়, কিন্তু দুঃখের বিষয় রাত্রিবেলা বরফ পড়ার কারণে হেলিপ্যাডে বরফ জমে যায়, সুতরাং সেই হেলিপ্যাড এখন আর চালানো সম্ভব নয়। मैडम हेलीकॉप्टर नहीं चलेगा, আপনাদের ট্রেকিং করে পাহাড়ে উতরনা पड़ेगा। হেলিকপ্টারে বরফ জমে গিয়া হেলিকপ্টার উঠতে পারছে না। সে কি ভাই, এখন আমাদের পাহাড় কেটে কেটে নিচে নামতে হবে, তারপর আবার এতটা পাহাড় উপরে উঠতে হবে? বৌদি শুনলি তো, তুমি ঠিকই বলছিলে, আমাদের পাহাড় বেয়ে নিচে বাজারে যেতে হবে, তারপর গ্যাস শাকসবজি সবকিছু নিয়ে উপরে আসতে হবে। প্রিয়াঙ্কার কথা শুনে নিকিতার মাথা ঘুরিয়ে যায়, কারণ অতটা পাহাড় বেয়ে নিচে নেমে যাওয়া, তারপর সেই দিনকেই আবার উপরে উঠে আসা সম্ভব নয়। কিন্তু তাদের পক্ষে সারাদিন ফলমূল খেয়ে কাটিয়ে দেওয়াও সম্ভব নয়, কারণ পাহাড়ি আবহাওয়াতে ঘন্টায় ঘন্টায় বেশ ভালোই খিদে পেয়ে যায়। তাই প্রিয়াঙ্কা এবং নিকিতা দুজনে দেরি না করে পাহাড় বেয়ে নিচে নামতে শুরু করে। কয়েক ঘন্টা পেরিয়ে যায়, তারা দুজনে মিলে পাহাড় থেকে বাজারে গিয়ে পৌঁছায়। কিন্তু প্রিয়াঙ্কা যেহেতু প্রথম থেকেই পাহাড়ে থাকে, তাই তার খুব একটা কষ্ট হয় না, কিন্তু নিকিতার মনে হয় তার প্রাণটা যেন এখনই বেরিয়ে যাবে। ওরে বাবারে, আমার খুব কষ্ট হচ্ছে, এত খাড়াই পাহাড় বেয়ে বেয়ে নিচে নেমে আসা যায় নাকি? আবার এখন শাকসবজি গ্যাস কত কিছু নিয়ে পাহাড়ে উঠতে হবে, তোমাদের আর বড়লোক হওয়ার মানে কি হলো? পাহাড়ে যদি সব কাজ নিজেদেরকেই করতে হয়, তাহলে টাকা দিয়ে আর কি হবে? পাহাড়ে বড়লোক হও কিংবা গরিব হও, যারা থাকে তাদেরকে কষ্ট করতেই হয় বৌদি। এই বলে তারা দুজনেই গ্যাস, শাকসবজি ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেয়। কিছুক্ষণের মধ্যেই তারা আবার পাহাড় বেয়ে উপরে উঠতে শুরু করে, কিন্তু নিকিতার কাছে পাহাড়ের নিচ থেকে উপরে ওঠা যেন আরো বেশি কষ্টকর হয়ে ওঠে। আবার বেশ কয়েক ঘন্টা পেরিয়ে যায়, শেষ পর্যন্ত দুজনে অনেক কষ্ট করে বাড়িতে ফিরে যায়। কিন্তু বাড়িতে ফিরে যাওয়ার পর নিকিতা কিছুতেই চলাফেরা করতে পারে না, কারণ তার মায়ের সাথে একেবারে যা পারবে তাই রান্না করো, আমার শরীরটা একদম ভালো লাগছে না, আমি ঘরে গিয়ে একটু ঘুমাবো, আমার খুব খাটাখাটনি হয়ে গেছে। কিন্তু সেদিনের পর থেকে নিকিতার আর পাহাড়ির দৃশ্য ভালো লাগে না, এমনকি পাহাড়ি রয়্যাল শ্বশুরবাড়িতে থাকতেও তার ইচ্ছা করে না। দেখতে দেখতে এভাবেই কিছুদিন পেরিয়ে যায়, কিন্তু প্রত্যেক দিন কোনো না কোনো কারণেই নিকিতাকে পাহাড়ে কষ্ট করতে হয়। মাঝে মাঝে তাদের পাহাড়ে বরফ পড়ে, তাই রাস্তাঘাট বন্ধ হয়ে যায় বলে বেশিরভাগ কাজের লোকেরা তাদের বাড়িতে যেতে পারে না। বৌদি, আজকে খুব ঠান্ডা পড়েছে, সকাল থেকে বাইরে বরফ পড়ছে, তাই আমাদের বাইরে বেরিয়ে গাছ থেকে কাঠ কেটে নিয়ে আসতে হবে, না হলে সন্ধ্যাবেলা যদি আগুন জ্বালাতে না পারি তাহলে কিন্তু ঠান্ডায় কেঁপে মরে যাব। ননদের মুখে এমন কথা শুনে নিকিতা আবার ভয় পেয়ে যায়, কিন্তু বাধ্য হয়ে আবার ননদের সাথে তাকে বাইরে যেতে হয় এবং বাইরে থেকে কাঠ নিয়ে আসতে হয়। কাঠ নিয়ে এসে তারা ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে এক জায়গায় বসে থাকে। এভাবে পাহাড়ের রয়্যাল শ্বশুরবাড়ি হলেও নিকিতা রয়্যাল ভাবে জীবন কাটাতে পারে না। দেখতে দেখতে এভাবে আরো 2-1 বছর কেটে যায়। ইতিমধ্যে নিকিতা অন্তঃসত্ত্বা হয়, কিন্তু পাহাড়ে ভালো চিকিৎসা কেন্দ্র না থাকায় বাড়িতেই সে একটা ছেলে সন্তানের জন্ম দেয়। কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থাতেও সেই পাহাড়ি এলাকায় নিকিতাকে অনেক কষ্ট করতে হয়। আমার আর একদম পাহাড়ে থাকতে ভালো লাগছে না, এদের কাছে টাকা আছে, রয়্যাল বাড়ি ঘর সবই আছে, কিন্তু অর্ধেক দিন যাতায়াত করার জন্য হেলিপ্যাড খারাপ হয়ে থাকে, চাকররা আসতে চায় না, মাঝে মাঝে আমাকে পাহাড় কেটে নিচে নামতে হয়, আবার উপরে উঠে আসতে হয়, এমনকি চাষের খেতে গিয়ে শ্বশুর মশাই আর বরকে সাহায্যও করতে হয়। এরকম বড় লোকেদের কষ্টকর জীবন আমার চাই না, এর থেকে আমি শহরে অনেক ভালো ছিলাম, বাড়ির পাশে ডাক্তারখানা, স্কুল, কলেজ সবকিছুই ছিল। পাহাড়ে আসার পর থেকে নেটওয়ার্কও সেরকম ভাবে ভালো পাওয়া যায় না, আমি সেই জন্য কারোর সাথে কথাও বলতে পারি না। মাঝে মধ্যে নিকিতার বাপের বাড়ির কথাও মনে পড়ে, তাই তার খুবই দুঃখ হয়, কিন্তু সে চাইলেও এখন আর পাহাড় ছেড়ে যেতে পারে না।
এভাবে দেখতে দেখতে আরো কয়েক বছর কেটে যায়। এখন নিকিতার ছেলে স্কুলে পড়ার জন্য উপযোগী হয়ে ওঠে, কিন্তু সে তার ছেলেকে ভালো কোনো স্কুলে ভর্তিও করতে পারে না, কারণ পাহাড়ি স্কুলের সংখ্যা খুবই কম। নিকিতা যখন মাঝে মাঝে ফোনে নেটওয়ার্ক পায়, তখন সে তার বাপের বাড়ির লোকেদের সাথে যোগাযোগ করে এবং খুবই কান্নাকাটি করে থাকে। এভাবেই নিকিতা বেশিরভাগ দিন মনমরা হয়েই বসে থাকে। সে বারবার তার শ্বশুরবাড়ির লোকেদের তাদের শহরে ফিরে যাওয়ার কথা বললেও তারা কিছুতেই রাজি হতে চায় না। এমনই একদিন শীতকালে ভীষণই ঠান্ডার দিনে নিকিতা তার রয়্যাল শ্বশুরবাড়ি পরিষ্কার করতে শুরু করে। এত কাজ করতে গিয়ে হঠাৎ করে নিকিতার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ করে। ওরে বাবারে, আমি বিছানা থেকে আর উঠতে পারছি না, পাশাপাশি ভালো কোনো ডাক্তারখানাও নেই যে আমাকে চিকিৎসা করাবে। হায় ঈশ্বর, তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও, আমি আর পাহাড়ে থাকতে পারছি না। প্রথম এত বড় শ্বশুর বাড়ির টাকা পয়সা খুব ভালো লাগছিল, কিন্তু এখন আমার সবকিছুই মূল্যহীন মনে হচ্ছে। ধীরে ধীরে নিকিতা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। আশেপাশে ভালো ডাক্তার না পাওয়ায় নিকিতার শ্বশুরবাড়ির লোকেরা তাকে শহরে নিয়ে যায়। শহরে যাওয়ার পর নিকিতার চিকিৎসা করা হয়। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যে নিকিতা সুস্থ হয়ে ওঠে, কিন্তু সে আর কিছুতেই পাহাড়ে ফেরত যেতে চায় না। আপনারা দয়া করে এবার পাহাড়ের অত বড় বাড়িটা বিক্রি করে শহরে চলে আসুন, কারণ আমি আমার ছেলেকে নিয়ে ওই পাহাড়ে আর ফিরবো না। আমার পাহাড়ের রয়্যাল শ্বশুরবাড়ির কোনো দরকার নেই, কারণ পাহাড়ে দেখতে সবকিছু রয়্যাল মনে হলেও জীবনযাপন খুব কষ্টকর, তাই আমি আর পাহাড়ে কিছুতেই ফিরতে পারবো না। নিকিতা এই কথা বললে তার শ্বশুরবাড়ির লোকেদের কিছু করার থাকে না। তারা তাদের পাহাড়ের রয়্যাল বাড়ির রিসোর্ট কোম্পানির কাছে বিক্রি করে দেয়। সেখান থেকে কোটি কোটি টাকা নিয়ে এসে তারা শহরে একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে নেয়, যেখানে তাদের জীবনে আর কোনো কষ্ট থাকে না। নিকিতা তার ছেলেকেও ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে। এভাবেই নিকিতা আবার আগের জীবনযাত্রা ফিরে পায়। এই তো দেখুন, আমার মেয়ে চলে এসেছে। এই যে আমার মেয়ে মনিকা, এই মাত্র ডিউটি থেকে বাড়ি ফিরলো। মনিকা মা, এদিকে আয়, বস তো একটু এখানে। রাহুল নামের একটি ছেলে তার মা চন্দনা দেবীর সঙ্গে মনিকাকে দেখতে এসেছিল। মনিকা তার বাবা মায়ের সঙ্গে বাস করত। তার বাবা মা তাকে এই বিষয়ে আগে থেকে কিছু বলেনি, কিংবা তার কাছ থেকে কোনো রকমের পরামর্শ চায়নি। কিন্তু মনিকা তাদেরকে দেখে বুঝতে পারে যে তার বিয়ের ব্যাপারে সবাই কথা বলছে। চন্দনা দেবী মনিকাকে ভালো করে দেখার পর বলে, ওরে বাবা, আপনার মেয়ে তো নার্স। বুঝলাম, আপনার মেয়ে তাহলে এই সরকারি চাকরি করে। বাবারে বাবা, একে সাদা ড্রেস পরে তো মনে হচ্ছে বিয়ের আগেই বিধবা হয়ে গেছে। হা হা হা। মা চুপ করো, কি সব বলো তুমি? কোথায় কি বলতে হয় তুমি তো জানোই না। তুমি আমাকে অপমান করছো কেন? সরি প্লিজ, আপনি কিছু মনে করবেন না। আসলে আমার মা একটু মজা করতে ভালোবাসেন। না না, কোনো মজা নয়। আসলে আমি নার্সিং এর কাজ পছন্দ করি না। আপনার মেয়েকে সব দিক থেকেই আমার পছন্দ হয়েছে। সমস্যাটা শুধু চাকরি নিয়ে, আর কিছু নয়। বিয়ের পর চাকরিটা ছেড়ে দিতে হবে, এটাই হচ্ছে আমার শর্ত। আমার ছেলে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, তাই আমার বাড়ির বৌমাকে চাকরি করতে হবে না। এটা শুনে মনিকা খুবই রেগে যায় এবং সে আর চুপ করে থাকতে পারে না। আচ্ছা মুশকিল তো, আপনি তো দেখছি আমার চাকরি নিয়ে পড়ে আছেন। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আমি একজন নার্স, আর আমি আমার কাজকে কখনো ছোট মনে করি না। আমি অত্যন্ত শ্রদ্ধা আর সম্মানের সঙ্গে আমার কাজটা করি। আর রইল কথা টাকার, আমি টাকার জন্য নয়, মানুষের সেবা করার জন্যই কাজটা করি। আর আমি এই কাজটা কখনোই ছাড়তে পারবো না। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার কি নার্সের সঙ্গে কোনো শত্রুতা আছে? না না, নার্সের সঙ্গে আমার শত্রুতা থাকতে যাবে কেন? এখন প্রশ্নটা হচ্ছে আমার বাড়ির মর্যাদা আর সম্মানের কথা। আমার বাড়ির বৌমা রাত বিরাতে বাইরে থাকবে, তার নার্সিং এর ডিউটি পালন করবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমি যতদূর জানি নার্সদের তো নাইট শিফটেও কাজ করতে হয়। শুধু ডে শিফট থাকলে তাহলে কোনো আপত্তি করতাম না। আচ্ছা, আপনি কখনো হসপিটালে ভর্তি হয়েছেন? আচ্ছা আগের কথা ছাড়ুন, ধরুন আপনার এখনই হঠাৎ করে একটা মারাত্মক রকমের রোগ হলো, আর আপনাকে হসপিটালে ভর্তি হতে হলো। ডাক্তার বলল আপনাকে 10 দিনের জন্য অ্যাডমিট থাকতে হবে। দিনের বেলাতে আপনি নার্সের সেবা পেয়ে যাবেন, কিন্তু ধরুন রাত্রিবেলা হসপিটালে কোনো নার্স নেই, আর আপনার সাহায্যের প্রয়োজন। নার্স না থাকলে আপনার কে সেবা করবে? ডাক্তাররা তো সবসময় আপনার পাশে বসে থাকবে না।
ঠিক আছে, আমাকে অত কিছু বলার কোনো প্রয়োজন নেই। আমি বুঝতে পেরেছি তুমি তোমার চাকরিটা ছাড়তে পারবে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি আমার ছেলের জন্য অন্য মেয়ে দেখে নেব। না মা, এনাকেই বিয়ে করব। আমার এনাকে খুব পছন্দ হয়েছে। ছোটবেলা থেকে আমি তোমার সব কথা মেনে এসেছি, কিন্তু আজকে আমি তোমার কথাটা রাখতে পারবো না। আমি ঠিক যেরকমই মেয়েকে আমার লাইফ পার্টনার হিসেবে চেয়েছিলাম, মনিকা একদম ঠিক সেরকমই। মনিকার চাকরি নিয়ে আমার কোনো অসুবিধা নেই। মেয়েদের জীবনের স্বাধীনতা কখনো কেড়ে নেওয়া উচিত নয়। আর তাছাড়া মনিকার কাজটা একটা সমাজসেবামূলক কাজ, যেটা সবাই করার সৌভাগ্য হয় না। রাহুলের কথা শুনে তার মা সেখানে আর কিছু বলতে পারে না। বাধ্য হয়ে ছেলের খুশির জন্য সে মনিকার সঙ্গে রাহুলের বিয়ে ঠিক করে দেয়। কিছুদিনের মধ্যেই রাহুল মনিকাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। রাহুল তার বাবা মা এবং দাদা বৌদির সঙ্গে বাস করত। রাহুল বাড়ির ছোট ছেলে ছিল। রাহুলের দাদা বিপ্লবের বউ জয়া একজন হাউসওয়াইফ ছিল। তার ছোট যা নার্সিং এ চাকরি করে জেনে সে মনে মনে তার উপর হিংসা করতে শুরু করে। বাবা, এই মেয়ের তো দেখছি ঢং কম না। সামান্য একজন নার্স হয়ে এমন ভাবসাব করছে যেন ইনি একজন বড় ডাক্তার। চাকরি করি কি একেবারে চাকরি করেন উনি? খেয়ে দে কাজ নেই, লোকের সেবা করে বেড়াচ্ছে। কি হলো মা, আপনি কিছু বলছেন না কেন? আমি আবার কি বলবো? আমার মুখ বন্ধ করে রাখাটাই ভালো হবে। রাহুল ওর পছন্দের মেয়েকে বিয়ে করেছে, রাহুল বুঝবে। আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। এই মেয়ের সঙ্গে তুমি কথাই পারবে না। আমার প্রথম দিনই ওকে চেনা হয়ে গেছে। ওর মুখ কাচির মতো চলতে থাকে। ওর সঙ্গে আমি পারবো না? আপনি ভাবলেন কি করে? আমাকেও চেনেন না। ওর ভাগ্য খারাপ যে ও আমার মতো একজন ডেঞ্জার যাকে পেয়েছে। দেখুন না আমি শুধু কি করি, ও চাকরি করা আমি ছুটিয়ে দেব। এভাবেই মনিকার চা তার শাশুড়ি মায়ের সঙ্গে মনিকাকে উত্ত্যক্ত করার জন্য প্ল্যান করতে থাকে। পরের দিন সকালবেলা, এই যে নার্স ম্যাডাম, এত দেরি করে ঘুম থেকে উঠলেন যে? আমাদের বাড়ির বউদের একটা নিয়ম আছে, সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠতে হয়। বাড়িতে কত কাজ বলো তো? আমি একা হাতেই এতদিন সবকিছু সামলেছি, কিন্তু এখন আমার আর চিন্তা নেই। তুমি এসে গেছো, আমরা দুজনে কাজ ভাগাভাগি করে করব। কাজ ভাগাভাগি করবেন মানে? আমাকে তো সকালবেলা ডিউটিতে বেরিয়ে যেতে হয়। আমার হসপিটাল এখান থেকে অনেক দূরে। সকাল 7টার সময় আমাকে বেরোতে হবে, আর বাড়ি আসতে আসতে কত রাত হবে তারও কোনো ঠিক নেই। আমি বাড়িতেই তো থাকতে পারবো না। তুমি কাজ ভাগাভাগি করবে বলছো? দেখো, তোমার হসপিটালের গল্প বাড়িতে শোনাবে না। প্রথম দিনই আমি বলে দিচ্ছি, এই বাড়ির বউ হয়েছো, তাই তোমাকে তোমার দায়িত্ব পালন করতেই হবে। আমি তোমাকে তোমার কাজগুলো বলে দিচ্ছি। তুমি ডিউটি যাওয়ার আগে করবে নাকি ডিউটি থেকে বাড়ি এসে করবে সেটা তোমার ব্যাপার। আচ্ছা দিদি, তুমি এত চিন্তা করছো কেন? আমি জানি অবশ্যই এই বাড়ির প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে, কিন্তু আমার হসপিটালের প্রতি তার থেকে বড় একটা দায়িত্ব আছে। আমি একটা কাজ করছি, আমি একটা কাজের লোক রেখে দিচ্ছি। তুমি বরং ওই কাজের লোকটাকে আমার ভাগের কাজগুলো বুঝিয়ে দিও। দেখুন মা, দেখুন, এবার আপনিই বলুন, আপনার নার্স ম্যাডামকে বোঝান এবার। না, এই বাড়িতে আজ পর্যন্ত কোনো কাজের লোককে রাখা হয়নি, আর রাখা হবেও না। আমি যখন এই বাড়ির বৌমা হয়ে এসেছিলাম, একাই সংসারের দায়িত্ব পালন করেছি। আমার পরে জয়া পালন করেছে, আর এখন তোমরা দুজন মিলে করবে। আমরা কেউই কাজের লোকের হাতের কাজ পছন্দ করি না। একদম একদম। তুমি মনে করো না তুমি চাকরি করছো বলে তোমার কাছে অনেক অনেক টাকা আছে, তুমি একটা কেন 4টে চাকর রাখতে পারবে। কিন্তু তুমি হয়তো এটা জানো না যে আমি একটা ধনী পরিবারের মেয়ে। আমি চাইলেই একটা নয় 1000টা চাকর রাখতে পারি, কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কথা যে অমান্য করতে পারি না, তাই না? আচ্ছা ঠিক আছে, আজকে তো আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আমি ভোরবেলা করে উঠে তারপরে ডিউটিতে যাব। এবার তোমরা খুশি তো? আচ্ছা, এবার আমার দেরি হচ্ছে, এবার কিন্তু আমাকে বেরোতে হবে। মা, আমি আসছি। এই বলে মনিকা তার ডিউটিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এভাবেই প্রথম দিন থেকেই মনিকার যা এবং শাশুড়ি মা তার উপর সংসারের কাজের নানান রকমের দায়িত্ব দেয়। মনিকা প্রত্যেকদিন ভোরবেলা করে ঘুম থেকে উঠে বাড়ির সব কাজকর্ম করত এবং তারপরে সে হসপিটালে যেত। রাত্রিবেলা বাড়ি ফিরে এসেও তাকে বাড়ির অন্যান্য কাজও করতে হতো। এরকম ভাবেই সময় কাটতে থাকে। একদিন মনিকার হসপিটালের নাইট ডিউটি ছিল। সে সারা রাত জেগে হসপিটালের পেশেন্টদের দেখাশোনা করে। সারা রাত জাগার ফলে সে খুব টায়ার্ড হয়ে পড়েছিল।
সকালবেলা সে যখন বাড়িতে আসে, এই তো মনিকা এসে গেছে, এই যে তাড়াতাড়ি যাও আর তোমার এই সাদা পোশাকটা খুলে রেখে এসো। এত লেট করে এলে কেন? সকালে বাড়িতে কোনো কাজ থাকে জানো না? যাও তাড়াতাড়ি করে আমাদের সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করো, আমি দুপুরের খাবারটা রান্না করে দেব। দিদি, কালকে রাতে আমার নাইট শিফট ছিল, আমি কালকে সারা রাত একটুও ঘুমাতে পারিনি। আমি খুব টায়ার্ড, আমার চোখ খুব জ্বালা করছে। তুমি সকালে ব্রেকফাস্টটা তৈরি করো প্লিজ, আমি একটু ঘুমিয়ে নিই, তারপরে দুপুরের রান্নাটা আমি করে দেব। প্লিজ, আমার শরীরটা একদম চলছে না, একটু ম্যানেজ করো। না, আমি ওসব করতে পারবো না। আমি আগেই বলেছি চাকরি তুমি করছো, তাই ম্যানেজ তোমাকেই করতে হবে। তোমার জন্য আমি কিছু ম্যানেজ করতে পারবো না। যাও যাও তাড়াতাড়ি রান্না করো, না হলে তোমার বরকে কিন্তু না খেয়ে অফিসে যেতে হবে। আমি ঠিক এই কারণেই বলেছিলাম বিয়ের পর চাকরিটা ছাড়তে হবে। আমি তোমার ভালোর জন্যই বলেছিলাম। এখনো সময় আছে, দেখো কি করবে। চাকরিটা ছেড়ে দেবে নাকি চাকরি করতে গিয়ে নানান রকম সমস্যার মুখোমুখি হবে? না, আমি চাকরি কোনোদিনই ছাড়তে পারবো না। তাতে আমাকে যতই কষ্ট করতে হোক না কেন, মানুষের সেবা করতে আমি খুব ভালোবাসি। ছাড়ুন, আপনারা এটা বুঝবেন না। আমি এখনই ব্রেকফাস্ট তৈরি করে দিচ্ছি। এই বলে মনিকা রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট তৈরি করতে থাকে। মনিকাকে কষ্ট পেতে দেখে জয়া এবং চন্দনা দেবী দুজনেই খুব আনন্দ পায়। এরকম ভাবেই সময় কাটছিল। মনিকা ডাক্তারের সঙ্গে থাকতে থাকতে অনেক কিছু শিখে ফেলেছিল, তাই হসপিটালের একজন ডাক্তার রামচরণ বাবু মনিকাকে নানান রকমের গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিত। এমনই একদিন ওই হসপিটালে পিয়ালি নামের একজন মহিলা ভর্তি হয়। পিয়ালির একটা গুরুতর রোগ হয়েছিল, তাই থেকে হসপিটালে বেশ কয়েকদিন ধরেই অ্যাডমিট রাখা হয়েছিল। ডাক্তারবাবু পিয়ালির দেখাশোনার বিশেষ দায়িত্ব মনিকার উপরেই দিয়েছিল। মনিকা সময় মতো পিয়ালিকে ইনজেকশন দিত, সময় মতো ব্লাড দেওয়া, স্যালাইন দেওয়া এবং তাকে ওষুধ খাওয়ানোর সমস্ত কাজকর্ম সে করত। মনিকা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পিয়ালির দেখাশোনা করত। তুমি খুব ভালো মা, আমি তোমার মতো আজ পর্যন্ত কাউকে দেখিনি। তোমাকে একদম আমার বাড়ির লোক মনে হচ্ছে, যেন আমার কাছের কেউ আমার সেবা করছে। তোমার মতো আমার একটা মেয়ে আছে, ওকে আমার শরীর খারাপ খবর দিতে বারণ করেছি। বেকার বেকার খুব চিন্তা করবে। ঠিক আছে কাকিমা, আপনি এখন বেশি কথা বলবেন না। ডাক্তারবাবু আপনাকে কথা বলতে বারণ করেছেন। আপনি এই নিন, এই ওষুধটা খেয়ে নিন দেখি তো। উঠুন উঠুন, চট করে উঠে পড়ুন। মনিকা তার ডিউটি আওয়ারের বেশি সময় ধরে পিয়ালির কাছেই থাকতো। সেই সময় পিয়ালিকে সুস্থ করে তোলাটাই তার জীবনের একটা উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছিল। একদিন সকালবেলা হসপিটাল থেকে মনিকার কাছে একটা ফোন আসে। মনিকা খুব ভয় পেয়ে যায় এবং তাড়াহুড়ো করে সে হসপিটালে যাওয়ার জন্য তৈরি হয়। এই যে কি ব্যাপার তোমার? আজকে তো ছুটির দিন, তোমার আজকে ছুটি ছিল না? আর তবুও তুমি সকালবেলা ঠ্যাং ঠ্যাং করে হসপিটালে যাচ্ছ কেন? তুমি তো দেখছি বড্ড কাজচোর। বাড়িতে থাকলে কাজ করতে হবে, হসপিটালে গেলে কাজ করতে হবে না, তাই না? দিদি প্লিজ এখন শুরু করো না, খুব আর্জেন্ট, আমাকে এখনই হসপিটালে যেতে হবে। একটা পেশেন্টের অবস্থা খুবই খারাপ। পেশেন্টের অবস্থা খারাপ তাতে তোমার কি? তুমি কি বড় ডাক্তার নাকি যে তুমি হসপিটালে গিয়ে পেশেন্টের জীবন বাঁচাবে? আমি আজকে বাড়িতে থাকবো না, তাই আজকে আমি বাড়ির কোনো কাজই করতে পারবো না। আমি আমার মাকে দেখতে যাব, আমার মা খুব অসুস্থ, তাই তুমি এখন বাড়ির কাজ করে তারপরেই হসপিটালে যাবে। দিদি প্লিজ আজকে এরকম করো না, আজকে ছুটির দিন, হসপিটালে একটাও ডাক্তার নেই আর নার্সও তেমন নেই, আর একটা পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে। আমাকে এখনই হসপিটালে পৌঁছাতে হবে। হসপিটাল থেকে আমাকে ফোন করে ডাকা হয়েছে, ডাক্তারবাবু আমাকে ফোন করে সব বলেছেন। ইমিডিয়েটলি আমাকে হসপিটালে গিয়ে ওই পেশেন্টকে ইনজেকশন দিতে হবে। আমি ডাক্তার নই ঠিকই, কিন্তু পেশেন্টটাকে বাঁচানোর চেষ্টা তো করতে পারি। আজকে আমি তোমার কোনো কথা শুনবো না, আমাকে ক্ষমা করো। এই বলে মনিকা সোজা হসপিটালে চলে যায়। সে তাড়াতাড়ি করে পিয়ালির চেক আপ করে। মনিকা একজন ডাক্তারের মতোই অভিজ্ঞ হয়ে উঠেছিল। সে দেখে যে পিয়ালির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তাই সে তাড়াতাড়ি করে পিয়ালিকে অক্সিজেন দেয় এবং তার শরীরে দুটো ইনজেকশন ইনজেক্ট করে। কিছুক্ষণের মধ্যেই পিয়ালি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তাকে দেখে মনিকা খুবই স্বস্তি পায়। ঠিক সেই সময় সেখানে জয়া আসে। কোথায় আমার মা? কোথায়? কি হয়েছে আমার মায়ের? দাদা তুই একবারও আমাকে জানালি না যে মায়ের অবস্থা এত খারাপ?
10 দিন হয়ে গেল মা হসপিটালে আছে, তোরা আমাকে আজকে জানালি? মা, তুমি কেমন আছো? জয়া মনিকাকে দেখে অবাক হয়ে যায়। আসলে মনিকা এতদিন ধরে জয়ের মা পিয়ালির সেবা যত্ন করছিল। মনিকা ও রাহুলের বিয়েটা কোনো রকম অনুষ্ঠান ছাড়া সাধারণভাবেই হয়েছিল, তাই মনিকা ও পিয়ালি এর আগে কখনোই একে অপরকে দেখেনি। মনিকা, তুই আমার মাকে বাঁচানোর জন্য সকালবেলা ছুটে এলি? এতদিন ধরে তুই আমার মায়ের সেবা করছিলি, আর আমি তোর সঙ্গে এত বাজে ব্যবহার করেছি? জয়া, এটা তোর যা হয়? আমি জানতাম না। তোর যা খুব ভালো রে মা। ইনি নিজের কথা কখনোই না ভেবে সব সময় আমার সেবা করেছে। আজকে ইনি না থাকলে আমি হয়তো বেঁচে থাকতাম না। ও দিদি, তাহলে এটা তোমার মা ছিল? ইস, আমি আগে জানলে বাড়ির সব কাজকর্ম করেই হসপিটালে আসতাম। কি হতো তাহলে ভেবে দেখেছো একবারও? প্লিজ মনিকা, আমাকে এভাবে আর লজ্জা দিস না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ পর্যন্ত আমি তোর কাজটাকে ছোট মনে করেছি, কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি। জয়ার চোখে জল চলে আসে। সে কাঁদতে কাঁদতে মনিকার কাছে ক্ষমা চায়। মনিকা তাকে ক্ষমা করে দেয়। জয়া সেদিন বুঝতে পেরেছিল মানুষ ও সমাজের কল্যাণের ক্ষেত্রে একজন নার্সের দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ। সেদিনের পর থেকে জয়া মনিকার উপর হিংসা করা ছেড়ে দেয় এবং নিজের বোনের মতো করে তাকে ভালোবাসতে শুরু করে। মনিকা খুবই খুশি হয় এবং সে তার কাজ আরো মন দিয়ে করতে থাকে।